জুলাই সনদ বাস্তবায়ন ও প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টার সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছে। দ্রুত বাস্তবায়ন, জুলাই সনদে সব দলের স্বাক্ষর করে তা জাতীয় দলিল করা যায় কিনা সে বিষয়ে প্রধান উপদেষ্টা পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় এসব জানান তিনি। পরে খুব শিগগিরই অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন কমিশন জমা দেবে বলেও জানান আলী রিয়াজ। এদিকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে জুলাই সনদ ও তার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য কতটা কমেছে তা জানছে কমিশন। দলগুলো চাইলে এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ প্রস্তাব আকারে তুলে ধরবে কমিশন। এর আগে সকাল 10টায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেছেন। এ সময় তিনি কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। জুলাই জাতীয় সনদে 84টি সংস্কার প্রস্তাব রয়েছে। সনদের খসড়া চূড়ান্ত হলেও সেগুলো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐকমত্য হয়নি। এর আগে 11 থেকে 17 সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে 3টি বৈঠক করে কমিশন। সময় সম্ভব হলে একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে আপনাদের মধ্যে এটা আমাদের এক ধরনের একমত হওয়ার জায়গা তৈরি হয়, তাহলে এটা বাস্তবায়ন করা সহজতর হবে, সম্ভব হবে, দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে। এই সমস্ত বিবেচনার কথায় আজকে কমিশন সকালবেলা মাননীয় প্রধান উপদেষ্টা এবং কমিশনের প্রধানের সাথে বৈঠক করেছে। একটা ম্যান্ডেট আসে জনগণের পক্ষ থেকে, যাতে সবাই নেক্সট পার্লামেন্ট এবং অল দি পার্লামেন্ট মেম্বার যাতে এটা বাধ্য থাকে, কম্পেলড হয় যে জনগণের ভার্ডিক্ট তারা, এবং একটা লেজিটিমেসি আসে। সেই লেজিটিমেসির জন্য কোনো কনস্টিটিউশনের চেঞ্জের এখন দরকার নাই। শুধুমাত্র আরপিওতে ইলেকশন কমিশনকে ক্ষমতাটা দেয়া হবে, সেটার অ্যামেন্ডমেন্টটা, সংযোজনটা একটা ধারার মধ্যে আনতে হবে। পিও সংশোধনের যে প্রক্রিয়া, এটা সোমাস ইজি, এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মধ্যে জটিল না। তো সেইখানে গভর্নমেন্ট আর ইসির যে প্রস্তাবের ভিত্তিতে অন্যান্য অনুচ্ছেদগুলো অ্যামেন্ড করবে, তার সাথে কিন্তু এটা ইনক্লুড করলে এটি ইজিলি হয়ে যায় আর কি। এখানে আর কোনো জটিলতা থাকছে না। তা আমরা যত সহজ পথে আগাইতে পারি এটা বেটার। জুলাই আন্দোলন দমনে দল হিসেবে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দলটির বিরুদ্ধে করা অভিযোগ যাচাই বাছাই চলছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। বলা হয়, আওয়ামী লীগের বিচার চেয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ বেশ কয়েকটি অভিযোগ দাখিল করে ট্রাইব্যুনালে। এর আগে সম্প্রতি বরিশালে এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা জানান, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা শিগগিরই ওঠার সম্ভাবনা তো নেই, বরং দলটির অপরাধের বিচারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের পর শুনানি শেষ হয়েছে ট্রাইব্যুনালে। দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির অভিযোগে এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন। আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে, দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, জুলাই আন্দোলন দমনে দল হিসেবে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরুর প্রক্রিয়া চলছে, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ বিষয়ে তিনি আর কি বলেছেন, একটু বিস্তারিত আমাদের জানাবেন। রাকিব, দেখুন, আওয়ামী লীগের বর্তমান যেই দলীয় কার্যক্রম, দল কিন্তু নিষিদ্ধ নয়, দলীয় কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আছে। তো এইটি নিয়ে সম্প্রতি যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, বেশ আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, বা তাদের দলীয় কার্যক্রমগুলো তারা বৈধভাবে করতে পারবে কিনা, পক্ষে বিপক্ষে এড়িয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। এর মধ্যে কয়েকদিন আগে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সেখানে আইন উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে, আপনি যেমনটা খবরেও খানিকটা বলছিলেন, তিনি আভাস দিয়েছেন যে আওয়ামী লীগের আপাতত যে কার্যক্রমের উপরে যেই নিষেধাজ্ঞা আছে সেটি তো আপাতত উঠছে না, বরং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচারের একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে এর আগে চিফ প্রসিকিউটর সহ অন্যদেরকে আমরা যখন জিজ্ঞেস করেছি, তারা অতটা খোলাসা করে বলেননি। কিন্তু আজকে আইন উপদেষ্টার ওই কয়েকদিন আগের বক্তব্যকে কোট করে আজকে আমি প্রশ্ন করেছিলাম চিফ প্রসিকিউটরকে যে আসলে বিচারিক প্রক্রিয়ার যদি উদ্যোগ নেওয়া হয় এবং সেটি ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের জানার কথা, বা তিনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন, এই বিষয়ে তিনি বলেছেন যে দেখুন, এ নিয়ে এনডিএম এর যে চেয়ারম্যান রয়েছেন তার সহ আরো কয়েকটি অভিযোগ ছিল, তো সেই দল হিসেবে সেই অভিযোগগুলো যাচাই বাছাই করা হচ্ছে। সোজা কথা,
তিনি এটি বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগের দল হিসেবে বিচার করার জন্য তদন্ত খুব শিগগিরই হয়তো শুরু হবে, তেমনটি তিনি আভাস দিয়েছেন। কারণ তার আগের কিছু কাজ আছে, এগুলো যাচাই বাছাই করা, অভিযোগগুলো ঠিক আছে কিনা, কি কি অভিযোগ আনা হয়েছে, দল হিসেবে কি অপরাধ করেছে সেই বিষয়গুলো দেখভাল করছে। এগুলো প্রতিটি মামলায় যখন মূল তদন্ত শুরু হয় সেই তদন্ত শুরুর আগে কিন্তু এগুলো করা হয়। তার মানে তার বক্তব্য অনুযায়ী দল হিসেবে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া শুরুর যে প্রাথমিক ধাপ তদন্ত করা, সেই তদন্ত হয়তো শীঘ্রই শুরু হচ্ছে, তেমনটি কিন্তু চিফ প্রসিকিউটর বলেছেন। এবং এর আগে দেখুন, দলের বিচার করা যাবে কি যাবে না, নতুন সংশোধিত আইনে সেই দলের বিচারের সুযোগ রাখা হয়নি, এটি নিয়ে একটি ধোঁয়াশা ছিল বা অনেক মিথ্যা খবর ছড়ানো হয়েছিল। কিন্তু 1973-এর যে ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেখানে অর্গানাইজেশনের বা দল সংগঠনের বিচার করার ক্ষমতা কিন্তু এই ট্রাইব্যুনালের আছে। আর এর আগে চিফ প্রসিকিউটর বলছিলেন যে এই ধরনের বিচার করতে গেলে সেক্ষেত্রে সরকারি বা ক্ষমতাসীন যারা রয়েছেন সরকারের দিক থেকে নীতিগত একটি সিদ্ধান্ত দরকার রয়েছে, সেই বিষয়টি এর আগে চিফ প্রসিকিউটর বলেছেন। তো আইন উপদেষ্টার বক্তব্য অনুযায়ী এবং চিফ প্রসিকিউটর আক্টের বক্তব্য অনুযায়ী সেই বিষয়টিও কিন্তু স্পষ্ট হয়ে গেল যে সরকারও চাচ্ছে যে এই বিচার করতে, এবং প্রসিকিউশনের দিক থেকে সেই বিষয়ে কিন্তু সামনে এগোনো হয়েছে, হয়তো খুব শীঘ্রই সেই তদন্ত শুরু হবে। এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে, দেখুন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাহবুবুল আলম হানিফের একটি মামলা ছিল, সেই মামলায় কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়ে গেছে। অর্থাৎ ট্রাইব্যুনালের যে প্রাথমিক শুনানি অভিযোগপত্রের উপরে, ফরমাল চার্জের উপরে, সেটিও হয়ে গেছে, কালকে আদেশ হবে। মাহবুবুল আলম হানিফ, আপনি জানেন যে আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী একজন নেতা ছিলেন। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার বিষয়ে তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আনা হয়েছে। আরো কয়েকটি অভিযোগ রয়েছে, যেমন ওবায়দুল কাদের যখন বলেছিলেন যে আন্দোলনকারীদের দমনে বা তাদের মোকাবেলায় ছাত্রলীগই যথেষ্ট, এই ধরনের বক্তব্য যখন দিয়েছিলেন, সেই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে, ওবায়দুল কাদেরের এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সেখানে তিনি উপস্থিত ছিলেন মাহবুবুল আলম হানিফ, বা এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন, এটি একটি অভিযোগ। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ খবর, আপনি জানেন যে আওয়ামী লীগের যেই নেতা নেত্রী বা সেই সময় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে যতগুলো মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হয়েছে, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয় আওয়ামী লীগের যিনি দলীয় প্রধান বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাটি। সেটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেছে, কালকে এর যেই তদন্ত কর্মকর্তা সাক্ষ্য শেষ, তাকে জেরা করবেন। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আরো 2টি মামলা রয়েছে। এটি হচ্ছে জুলাই আন্দোলনের মানবতা বিরোধী অপরাধের মামলা। এর পরের আরেকটি গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে গত 15-16 বছরে তার ক্ষমতায় থাকাকালীন সময়ের যেই গুম, বিচার বহির্ভূত হত্যা, এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক অভিযোগ পড়েছে আদালত, এই ট্রাইব্যুনালে। সেই গুমের যে মামলা, সেই মামলার খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন কিন্তু ট্রাইব্যুনালে দাখিল হচ্ছে। তদন্ত শেষের দিকে আমরা যতটুকু খোঁজ পেয়েছি, আনুষ্ঠানিকভাবে এখনো তারা জানাননি, কিন্তু তদন্ত শেষ হয়ে গেছে। সেখানে শেখ হাসিনা আসামি রয়েছেন, সাবেক যেই সেনাবাহিনীর যে প্রভাবশালী একজন কর্মকর্তা, এনটিএমসির সাবেক ডিজি ছিলেন মেজর জেনারেল জিয়াউল হাসান, তিনি রয়েছেন, এবং আরো কয়েকজন সেনা কর্মকর্তা যারা বিভিন্ন সময় র্যাবে ছিলেন, তারা সেই সময় বিভিন্ন গুম, বিচারবহির্ভূত হত্যার সাথে জড়িত। এই বিষয়টি অনেক আলোচিত, এই নিয়ে আপনি জানেন যে বিভিন্ন জায়গায় লেখালেখি আলোচনা হচ্ছে। সেই মামলাটিও কিন্তু একেবারে তদন্ত শেষ হয়ে গেছে, যে কোনো সময় আদালতে তদন্ত সংস্থা থেকে এই যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে, অর্থাৎ এটিরও বিচারিক কার্যক্রম শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। হাইকোর্ট থেকে জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাশার। রোহিঙ্গার প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। সকালে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের বৈঠক হয়। বৈঠকে নির্বাচন সহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয়। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য একত্রে কাজ করতে হবে বলেও জানায় উভয় পক্ষ। এছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেয় জাতিসংঘ। পরে বিএনপি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গোয়েন লুইসের ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানায়। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে, এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোকে 50টি আসন ছাড়তে পারে বিএনপি। এরই মধ্যে মিত্র দলগুলোর কাছে তাদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা চেয়েছে দলটি। ঢাকার 2-3টি আসনও মিত্রদের জন্য ছাড়তে হতে পারে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।
নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করতে কাজ করছে বিএনপি। অক্টোবরের মধ্যে দলের পাশাপাশি জোটের প্রার্থী বাছাইয়ের কাজ শেষ করতে চায় দলটি। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে রাজপথে থাকা মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টিও চূড়ান্ত করা হবে। আমাদের সাথে যারা অতীতে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে তাদের মধ্য থেকে বাছাইকৃত নেতাদেরকে আমরা কিছু আসন ছেড়ে দিয়ে আমাদের সাথে ইলেকশনে তারা অংশগ্রহণের জন্য আমরা চেষ্টা করব। আমরাও তো জানি যে কোন নেতা কোন এলাকায় কী ধরনের কাজ করেছে, কে কতটুকু কাজ করেছে। যাদের সাথে জোট হবে তাদের সাথে আলাপ আলোচনা এখন চলমান। আমরা জোটের কাছে সেই সমস্ত আসনগুলো হয়তো ছাড়বো বা শেয়ার করবো, যে আসনগুলো আমরা জিতিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা রাখি। এবং জোটের সাথে আমাদের সেই বিষয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন দল জোটে যারা অন্তর্ভুক্ত তারা তো তাদের দাবি উত্থাপন করবেই। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জোটের নেতারা জানান, ইতিমধ্যে তাদের নির্বাচনী এলাকায় কাজ করার পরামর্শ দিয়েছেন বিএনপির হাইকমান্ড। আমাদের জোটে অনেক ভালো প্রার্থী আছে, তাদের সম্পর্কে বিএনপিরও ভালো ধারণা আছে। 12 দলীয় জোটের নেতৃবৃন্দ যারা যে যে এলাকায় আগামীতে সম্ভাব্য প্রার্থী হিসাবে নির্বাচন করতে ইচ্ছুক আগ্রহী, তাদেরকে তার এলাকায় কাজ করে যাওয়ার কথা ওনারা বলেছেন। ঢাকার 2-3টি আসনও মিত্রদের জন্য ছাড়তে হতে পারে। জনগণের ভোটে আগামী নির্বাচনে জয়ী হলে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মিত্রদের নিয়েই জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবে বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কার্যালয়ে বৈঠক হয়। এ সময় ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন রেতো রেংলি। তার পরিপূর্ণ সুস্থতাও কামনা করেন তিনি। পরে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে ব্যবসায় বাণিজ্য ও কূটনৈতিক বিষয়ে হয় আলোচনা। ভবিষ্যতে দুদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করা হয় বৈঠকে। এ সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের কাউন্সিলর, হেড অফ পলিটিক্যাল আলবের্তো জিওভানেত্তি সহ বেশ কয়েকজন কর্মকর্তা। আর জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সহ জামায়াতের কয়েকজন নেতা। দুর্গাপূজা ও খাগড়াছড়ির ঘটনাকে ঘিরে ফ্যাসিস্ট ও প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। তবে সম্মিলিত চেষ্টায় সরকার সব চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার 793টির বেশি মণ্ডপে অসুরের মুখে দানি লাগানো হয়েছিল। ভারতের দুর্গাপূজায় অসুরের মুখে প্রধান উপদেষ্টার ডক্টর ইউনূসের আদলও দেওয়া হয়েছিল। এসবই ছিল ষড়যন্ত্রের অংশ, একই সূত্রে গাঁথা। এরপরও এবারের পূজা ভালো হয়েছে। অসুরের মুখে দানি লাগানো নিয়ে তদন্ত চলছে। পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে। খাগড়াছড়িতে 8 দিন পর ভোর 6টা থেকে 144 ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। শনিবার রাতে জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় 144 ধারা জারির আদেশ প্রত্যাহার করা হলো। এর আগে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। এদিকে অবরোধ ও 144 ধারা প্রত্যাহার হওয়ায় স্বাভাবিক হয়েছে খাগড়াছড়ির জনজীবন। সড়কে বেড়েছে যানবাহন চলাচল। গত 27 সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় 144 ধারা জারি করেন জেলা প্রশাসক। খাগড়াছড়ির গুইমারায় আগুনে পুড়ে গেছে 19টি দোকান। রাত 2টার দিকে জালিয়াপাড়ায় স্মাইল মার্কেটে আগুনের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টায়ারের একটি দোকানে আগুন লাগার পর মুহূর্তেই তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশাপাশি বগুড়ার শিবগঞ্জে পুলিশের হেফাজত থেকে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে 200 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, শনিবার রাত 8:30টার দিকে হত্যাসহ 14 মামলার আসামি রেজ্জাকুলকে ধরতে পৌর এলাকায় তার বাড়িতে যান এসআই মামুন সহ 5 পুলিশ সদস্য। তাকে গ্রেপ্তারের পর থানায় আনার পথে পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় তার স্বজন ও সমর্থকরা। এ সময় 5 পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় সকালে বাদী হয়ে মামলা করেন পুলিশের এসআই আল মামুন। এতে 20 জনের নাম উল্লেখ সহ 200 জনকে আসামি করা হয়। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। যারা ঘটনার সহিত জড়িত শুধু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যেহেতু সরকারি কাজে বাধা দান এবং সরকারি কর্তব্য পালনে বাধা দান প্রদান করেছে। আর যারা নিরপরাধ, বাংলাদেশ পুলিশ তথা বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে কাউকে হয়রানি করা হবে না, এটুকু নিশ্চিত করে আমরা বলতে পারি। পুলিশের উপর হামলা করে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, পুলিশি হেফাজত থেকে হামলা করে আওয়ামী লীগ নেতাকে যে উদ্ধারের ঘটনাটি ঘটেছে এ বিষয়টি বিস্তারিত জানাবেন। আর এসআই মামুন তো বাদী হয়ে মামলা করেছেন, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছেন কিনা? এই ঘটনাটি মূলত ঘটেছে গতকাল রাতে। এটি একেবারে পৌর এলাকার ভিতরে এবং থানার খুব কাছাকাছি একটি এলাকায়। তবে এই ঘটনায় যে মামলা দায়ের করা হয়েছে, বিশেষ করে পুলিশের কাজে বাধা বা পুলিশের উপর হামলায় যে মামলাটা করা হয়েছে, সেই মামলায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এই আসামিদেরকে গ্রেপ্তার করবার জন্য বগুড়া পুলিশের একটি দল শিবগঞ্জে আসছে বলে আমরা জানতে পেরেছি। সেখানে পুলিশের বেশ কয়েকজন সদস্য থাকবেন, অফিসারও থাকবেন, এমনটাই আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। এবং এই দলটি মূলত শিবগঞ্জ থানা পুলিশকে সহযোগিতা করবে এবং তারাও তাদের কাছ থেকে সহযোগিতা নেবে, যাতে গতকালের ঘটনায় পালিয়ে যাওয়া আসামির পাশাপাশি এই ঘটনায় যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করার জন্যই মূলত এই আয়োজন বলে আমাকে জানিয়েছে। আর পুলিশ কর্মকর্তারা যেটি বলছেন যে মোট 14 মামলার এই আসামি দীর্ঘদিন ধরেই এলাকাতে আত্মগোপন করেছিল। পুলিশ যখন এই বিষয়টি জানতে পারে তখনই তাকে গ্রেপ্তারের চেষ্টা করে এবং গ্রেপ্তারে করে নিয়ে আসার পথেই তাকে হ্যান্ডকাপ সহ ছিনিয়ে নিয়েছে তার স্বজন এবং এলাকার মানুষ, যারা তার সমর্থক বলেই পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। তারাই এই ঘটনার আগে পুলিশ বেশ কিছুদিন ধরেই তাকে চেষ্টা করছিলেন গ্রেপ্তারের, কিন্তু সেটি সম্ভব হয়নি। আর গতকাল রাতে ঘটনার পরপরই পালিয়ে যাওয়া রাজুকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকটি অভিযান চালিয়েছে পুলিশ। আজও বিভিন্ন জায়গায় এই নিয়ে তারা তথ্য সংগ্রহ করছে এবং আবারও অভিযান চালাবে পুলিশ, এরকমই তথ্য দিয়েছে। তবে পুলিশ কর্মকর্তাদের ধারণা রাজু এখনো বগুড়ার মধ্যে রয়েছে এবং কোনো একটি এলাকায় আছে যেখানে তারা সন্দেহ করছেন যে সেখান থেকে হয়তো সে আজকের মধ্যে পালিয়ে যেতে পারে বা পালিয়ে যাবে। এরকম একটা চেষ্টার খবর আমরা পাচ্ছি। পুলিশ এরকম একটা ধারণা দিয়েছেন এবং তারা চেষ্টা করছে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থানটি নির্ণয় করবার জন্য। আর পুলিশের পক্ষ থেকে আমাদেরকে আবারও নিশ্চিত করা হয়েছে এই ঘটনায় গত রাতের যারা সম্পৃক্ত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাছাড়াও আরও অজ্ঞাতনামা অন্তত 200 জনের মতো আসামি করা হয়েছে। তবে কাউকেই পুলিশ এখন পর্যন্ত হয়রানি করবে না এরকম নিশ্চয়তাই দেওয়া হয়েছে এবং তারা এটিও বলেছে যে পুলিশের পক্ষ থেকে যদি কেউ হয়রানির চেষ্টা করে সেটিও যেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়। এমনকি এই শিবগঞ্জ থানার ওসিও বিষয়টি তাদেরকে জানানোর জন্য আহ্বান জানিয়েছেন। তারা নিশ্চিত করে বলেছেন যে যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট শুধু তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বাকিদের কখনোই হয়রানি করা হবে না। আর আপনাকে জানিয়ে রাখি যে শিবগঞ্জের পাশাপাশি এর আগেও বগুড়ায় বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে পুলিশের উপরে। সেগুলোর কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল কিনা সেটি এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। পুলিশের উপর হামলা করে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলাটি করেন। জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, মামলায় 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 25 থেকে 30 জনকে আসামি করা হয়েছে। হামলার ঘটনায় তাদের সম্পৃক্ততা যাচাই বাছাই করা হচ্ছে। তবে অন্য আসামিদের গ্রেপ্তারের স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করা হবে না। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। শনিবার সকালে আরশিনগর মোড়ে চাঁদাবাজদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন আহত হন। এ সময় 2 চাঁদাবাজকে আটক করা হলেও তাদের ছিনিয়ে নেয় সহযোগীরা। আমরা গতকালকে একটা মামলা নিয়েছি এবং জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। আমরা যাচাই বাছাই করে দেখেছি
মেসেজটা এরকমই যে অপরাধী যেই হোক তাকে আমরা আইনের আওতায় আনবই। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। চাঁদাবাজি অবৈধ দখলে প্রায় 60%ই নতুন মুখ। রাজনৈতিক দলের প্রশ্রয় সহ 6 কারণ চিহ্নিত পুলিশের। বছরের 8 মাস পানিবন্দী খুলনার ডুমুরিয়া ও ফুলতলার লক্ষাধিক মানুষ। নদী খাল ভরাটে জলাবদ্ধতা, স্থায়ী সমাধানের দাবি। উত্তাল মেঘনা আর পদ্মা পাড়ি দেওয়া লাগে নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই। প্রতিদিন এভাবে 250 ট্রলারে 10,000 মানুষ যাতায়াত করে। এরা চাঁদপুরের 3টি উপজেলার চরাঞ্চলের বাসিন্দা। বিকল্প না থাকায় ট্রলারই সেখানে একমাত্র ভরসা। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের নজরদারি চেয়েছেন স্থানীয়রা। চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ এবং হাইমচর উপজেলার প্রায় 40টি চর পদ্মা ও মেঘনা নদীতে। এগুলোই প্রায় 4 লাখ মানুষের বসবাস। স্কুল, কলেজ, হাসপাতাল আর ব্যবসার জন্য প্রতিদিনই উপজেলা আর জেলা সদরে যেতে হয় বাসিন্দাদের। তবে এই যাত্রায় একমাত্র মাধ্যম নৌযান। কোনো বিকল্প না থাকায় ছোট ট্রলারে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। এসব ট্রলারে নিরাপত্তা ব্যবস্থা থাকে না বললেই চলে। যাত্রীও নেওয়া হয় ধারণ ক্ষমতার বেশি। বর্ষায় নদী উত্তাল থাকায় দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। এটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ যে ট্রলার মানুষ আনতে ওঠে এই জায়গায় লাইফ জ্যাকেটের ব্যবস্থা নাই। হয়, মেটাল ঝুঁকি দেয়, একটা ক্ষয়ক্ষতি হয়। আমরা শহর থেকে সবসময় দুধ নিয়ে আসি। যদি ট্রলারগুলোতে বয়ার জ্যাকেট থাকে আমরা সবসময় নিরাপত্তা আইতে পারি। ট্রলার চালকদের দাবি তারা লাইফ জ্যাকেট রাখেন, তবে অর্থ সংকটে যাত্রীর তুলনায় নিরাপত্তা সরঞ্জাম কম। এজন্য সরকারি সহযোগিতা চেয়েছেন তারা। বাতাস হইলে আমরা লাইফ জ্যাকেট এবং বয়া আছে, আমরা ওইরকম সেফটি দিয়েই আমরা আনি। সরকারও যদি আমাকে লাইফ বয়া অথবা বয়া যদি কিছু সহায়তা করে তাহলে আমাকে একটু সুবিধা হয়। বিআইডব্লিউটিএ বলছে, নিয়ম না মেনে ঝুঁকি নিয়ে চলা ট্রলারগুলো তদারকি করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানাকে আমরা নির্দেশনা দিয়েছি যে এই সমস্ত জাহাজ যখন লঞ্চ মানে এই ট্রলারগুলো যখন বৈরী আবহাওয়া থাকবে এবং নদী উত্তাল থাকবে তখন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। চাঁদপুরে এসব চর থেকে প্রতিদিন 250 ট্রলারে প্রায় 10,000 মানুষ যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে চাঁদাবাজি ও অবৈধ দখলের অপরাধে সম্প্রতি গ্রেপ্তার হওয়া প্রায় 60%ই নতুন মুখ। এক মাসে গ্রেপ্তার 650-র মধ্যে অর্ধেকের বেশি রাজনৈতিক কর্মী। এসব অপরাধের জন্য বর্তমানে সক্রিয় দলগুলোর প্রশ্রয় সহ 6টি কারণ চিহ্নিত করেছে পুলিশ। গণঅভ্যুত্থানের পরও চাঁদাবাজি ও দখলদারিত্বের সংস্কৃতি বন্ধ না হওয়ায় উদ্বেগ বিশ্লেষকদের। গত বছর 5 আগস্টের পর দীর্ঘদিন নাজুক ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। ধীরে ধীরে যখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে দেশ, তখনই মাথাচাড়া দিয়ে উঠছে চাঁদাবাজ দখলদাররা। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, এবছরের 15 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে 650 জন গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে 371 জনই চাঁদাবাজিতে নতুন। আর সবচেয়ে বেশি গ্রেপ্তার ঢাকা মহানগর ও ঢাকা বিভাগে 323 জন, যাদের 223 জনই নতুন চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে একাধিক ঘটনায় জড়িত থাকার বিষয়ে দেখা যায় বা ওরকম সাক্ষ্য প্রমাণ থাকে, তাহলে সেটা আমরা বিজ্ঞ আদালতকে অবশ্যই অবহিত করি। এবং এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা অন্য যে কোনো ধরনের অপরাধ সংশ্লিষ্টতা থাকলে সেটা আমাদের তদন্তে যথাযথভাবে প্রতিফলিত হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, আওয়ামী লীগের পতনের পর পুরনো অপরাধ সিন্ডিকেট দুর্বল হওয়ায় সে জায়গা নিয়েছেন এখন রাজনীতির কেন্দ্রে থাকা দলগুলোর অনেক সদস্য। আর তাদের চাঁদাবাজি ও দখলের প্রধান ক্ষেত্রগুলো হচ্ছে পরিবহন, বাজার, আবাসন, শ্রমিক সংগঠন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের 17 বছর শাসনামলে চাঁদাবাজির যে ধারা তৈরি হয়েছিল গণ অভ্যুত্থানের পর তা বন্ধ হয়নি, বরং সেই পথেই হাঁটছেন অন্যান্য দলের নেতাকর্মীরা। দেশে যদি গণতান্ত্রিক একটা পরিবেশ ধারাবাহিকতা বজায় থাকে তাহলে রাজনীতির মানটাও আগাবে দীর্ঘ সময় ধরে, তাই না? আপনি 17 বছর ধরে একটা বিরোধী দলকে দাঁড়াইতেই দিলেন না, তাহলে তো এটা হবে। আজকে যে অবস্থা, সেই অবস্থার দায় তো বিগত সরকারের উপরেই যায়।
এ ধরনের অপরাধ কমাতে হলে রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ে কর্মীদের ওপর কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ জোরদারের তাগিদ বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গাপূজার পর কাল অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের ধন সম্পদের দেবী লক্ষ্মী পূজা। আর তাই প্রতিমা বিক্রি করতে গোপালগঞ্জের অর্ধশতাধিক স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট। এসব হাট থেকে প্রতিমা সহ পূজার উপকরণ কিনে নিচ্ছেন পূজারীরা। লক্ষ্মী পূজা উপলক্ষে বাড়িতে মণ্ডপ তৈরি করে লক্ষ্মী মূর্তি স্থাপনে ব্যস্ত হিন্দু ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে গোপালগঞ্জের খাটরা, কালীবাড়ি সহ জেলার অর্ধশত জায়গায় বসেছে লক্ষ্মী প্রতিমার হাট। এসব হাটে আকার বেঁধে প্রতিমা বিক্রি হচ্ছে 100 থেকে 2000 টাকায়। শুধু প্রতিমাই নয়, হাটে মিলছে সোলার ফুল, নৌকা, কলাগাছ, পদ্মফুল সহ পূজার বিভিন্ন উপকরণ, যা কিনতে ভিড় করছেন ক্রেতারা। গত বছরের তুলনায় এবছর প্রতিমা সহ আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বেশি বলছেন তারা। প্রতিমা দেখে পছন্দ হয়েছে, এখন একটা প্রতিমা অবশ্য কিনা হয়েছে, কিনে বাড়ির জন্য একটা প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে। পূজার 2-3 দিন আগে বসে আর এখান থেকেই প্রতিমা নেয়। তো অন্য কষ্ট করে যেভাবে বানায় আর প্রতিমা স্থাপন করে, আমরা তার আর অর্চনা করি, এই জন্য দাম বেশি তো আর বেশি মনে হয় না। প্রতিমা তৈরির উপকরণ, রং, মাটির দাম বাড়ায় খরচ বেড়েছে। এই কারণে দাম বেশি বলছেন প্রতিমা শিল্পীরা। রং, মাটি বাঁশের দাম, সবকিছুর দাম একটু বেশি, তো এই কারণে আর কি ওই একটু বেশি দামে বিক্রি করতেছি। আমাকে যে শ্রম, তাতে দাম বেশি হয় না, বুঝছেন? তাই যে খাটাখাটনি, তাতে এবার মাল আমার কম বানাইছি, হেভি পরিশ্রম হয় কাজে। প্রতি বছরের মতো এবছর কোজাগরী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। ঢাক, টোল আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠবে প্রতিটি ঘর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝিনাইদহে পাটের ভালো ফলন ও আশানুরূপ দাম পেয়ে হাসি ফুটেছে কৃষকদের মুখে। নিয়মিত বৃষ্টির কারণে রোগবালাই ও পাট জাগ দিতে কোনো ঝামেলা না হয় মানও ভালো হয়েছে। বাজারে মন প্রতি পাট বিক্রি হচ্ছে 3500 টাকা দরে। চলতি মৌসুমে ঝিনাইদহের 6 উপজেলায় 20,229 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পাট জাগের জন্য ডোবা, খাল, বিল, পুকুর ভাড়া করতে হয়নি চাষিদের। আশপাশের পানিতেই দিতে পেরেছেন জাগ। ফলে পাট ধোয়ার খরচ কমার পাশাপাশি পাটের রঙও ভালো হয়েছে। চাষিরা বলছেন বেশিরভাগ পাট বিক্রি হয়ে গেছে, তবে বেশি দামের আশায় কিছু পাট মজুত করেছেন তারা। আগে পাশে কাটিয়েছি আর ওই 3900, 3600, 3700 এরকম বেশিছি। আমার পাটের খরচ হয়েছে টোটাল 73,000, তাতে বিক্রি করেছি আপনার হচ্ছে 1,40,000 পাট হয়েছে। তা ওই বিক্রি করলাম আছে আপনার ওই 3700, 3500। বৃষ্টিপাত হওয়াতে পাট জাগ দেওয়ায় কৃষকের কোনো অসুবিধা হয়নি এবং বাজার দর খুবই ভালো, 3500 থেকে 3800 টাকা মন। এজন্য কৃষক পাট চাষ করে আনন্দিত। দেশে বাড়ছে পাটের বহুমুখী ব্যবহার, সঙ্গে বাড়ছে পাটের চাহিদা। পাট জাগ সহ নানা বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বছরের 6 থেকে 8 মাস পানিবন্দী থাকেন খুলনার ডুমুরিয়া ও ফুলতলার লক্ষাধিক মানুষ। বিল ডাকাতিয়া এলাকার খাল দখল ও নদী ভরাটের কারণে অর্ধশতাধিক গ্রামের পানি নামার পথ বন্ধ। পানির নিচে 30,000 হেক্টর ফসলি জমি। কয়েক দশক ধরে চলা এই দুর্ভোগ নিরসনে দ্রুত সমন্বিত পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর। কৃষ্ণনগর গ্রাম পানিতে তলিয়ে আছে মাঠঘাট, সড়ক পেরিয়ে বসত বাড়িতেও ঢুকেছে পানি। বছরে 6 থেকে 8 মাস এই এলাকার মানুষ পানিবন্দী। এলাকার শৈলমারি, ভদ্রা সহ 6টি নদী ভরাট হওয়া, মাছ চাষের জন্য খাল ইজারা দিয়ে পানি প্রবাহ বন্ধ এবং স্লুইস গেট অকেজো হওয়ায় এই জলাবদ্ধতা। পানিতে তলিয়ে থাকে 2 উপজেলার অর্ধশতাধিক গ্রামের 30,000 হেক্টর ফসলি জমি। আমাকে কোনো খাটিয়ে খাওয়া ছাড়া আমাকে কোনো পথ নেই। আমাদের দেওয়া আছে বিল খাল তলায় গেছে, প্রতিদিন আয় করতে আছে। বাইরে যাওয়াও সমস্যা, রান্না করারও সমস্যা। তাহলে ঘরের ভিতর যাই দেখতে হবে যে কি সমস্যার ভিতর আমরা থাকি। আপনার ত্রাণ সহায়তা, কারণ মানুষের অবস্থা তো দেখলেন, আর সাথে সাথে আপনার এই পানি নিষ্কাশনের একটা সুষ্ঠু সমাধান চাই। লক্ষাধিক মানুষ পানিবন্দী থাকলেও তাদের জন্য নেই সরকারি সহায়তা।
ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেয়া হবে বলছে প্রশাসন। যখন আমাদের এই সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন আছে তাদের সাথে ওখানকার লোকাল যে পিপলস রিপ্রেজেন্টেটিভ আছে বা জনপ্রতিনিধি আছে তাদের মাধ্যমে আমরা এই প্রবলেমগুলি আইডেন্টিফাই করে তাদেরকে আমরা সহযোগিতা করি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব। পানি উন্নয়ন বোর্ড জানায় জলাবদ্ধতা নিরসনে ইন্টিগ্রেশন অব ওয়াটার ম্যানেজমেন্টের একটি স্টাডি শেষ হবে ডিসেম্বরে। এরপর নেওয়া হবে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এছাড়া জলাধার সংস্কারে 40 কোটি টাকার একটি প্রস্তাব আছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। আমাদের বর্তমানে একটা প্রকল্প দেওয়া আছে, ওই প্রকল্পটা বাস্তবায়ন হলে স্বল্প মেয়াদী একটা সলিউশন হবে আশা করছি। আর দীর্ঘমেয়াদীর জন্য আমাদের IWM কর্তৃক একটা স্টাডি চলছে, ওই স্টাডি সুপারিশ আলোকে আমরা মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করব। 90-এর দশকে খুলনা যশোর রিহ্যাবিলিটেশন ড্রেনেজ প্রকল্পের পর এলাকায় আর বড় কোনো প্রকল্প নেওয়া হয়নি। ধর্মীয় উপাসনালয় থেকে বসত ভিটা, মাছের ঘের থেকে ফসলি জমি সবই পানির নিচে, প্রাকৃতিক নয় মানুষসৃষ্ট কারণেই এই জলবদ্ধতা বলছে এলাকাবাসী। তাই শুধু আশ্বাস নয়, তাদের দাবি জলবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান। সেনাবাহিনীর সহায়তায় অক্টোবর থেকে 140 কোটি টাকা ব্যয়ে 6টি নদী খননের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। সচিবালয় সহ সারা দেশে পলিথিন এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে রোববার থেকে নজরদারি শুরু করেছে পরিবেশ মন্ত্রণালয়। এই নজরদারি চলবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। এরপর আগামী 1 জানুয়ারি থেকে সচিবালয় সিঙ্গেল ইউজ সব ধরনের প্লাস্টিক সামগ্রী ব্যবহার নিষিদ্ধ থাকবে। সচিবালয়ের সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা বলেন, পলিথিন ব্যবহারকে নিষিদ্ধ করে ইতিমধ্যে মনিটরিং করা হচ্ছে মন্ত্রণালয় থেকে। এবার 5 অক্টোবর থেকে পলিথিন সহ সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারকে নিষিদ্ধ করার কার্যক্রম শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় রোববার সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী এবং অতিথিদের পলিথিন নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। আজকে থেকে নিয়ে শুরু করে 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা নজরদারিটা করব। আশা করি 1 জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণভাবে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত হবে। উৎপাদন নিয়ন্ত্রণ, ব্যবহার নিয়ন্ত্রণ, এই সবগুলোকে একটা নির্দিষ্ট সময়ের ভিতর ধরে আমরা চেষ্টা করছি মানুষ যাতে এখান থেকে সরে আসে। কর ফাঁকি প্রতিরোধের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে এনবিআর মাঠ পর্যায়ের কর অঞ্চলগুলোর গোয়েন্দা কার্যক্রমে জোরদার নির্দেশনা দিয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনার কথা জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের কর অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে জারি করা নির্দেশনায় প্রতিটি কর অঞ্চলে গোয়েন্দা টিম গঠন, কার্যপদ্ধতি তৈরি এবং ফাঁকি দেয়া কর পুনরুদ্ধারে কার্যক্রম গ্রহণের জন্য কমিটির অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, গণমাধ্যমে প্রকাশিত তথ্য, আয়কর নথি ও বিভিন্ন রেজিস্টারে ঘষা মাজা বা কাঁটাছেঁড়া, করযোগ্য আয় এবং পরিশোধিত করের তুলনায় অস্বাভাবিক পরিমাণ নিট সম্পদ প্রদর্শনের ক্ষেত্রে সংশ্লিষ্ট টিম ইনভেস্টিগেশন কার্যক্রম শুরু করবে। এক সপ্তাহের ব্যবধানে আরেক দফা বেড়ে দেশের বাজারে স্বর্ণের দাম নতুন উচ্চতায়। ভরি প্রতি 2229 টাকা বেড়ে 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 1,97,577 টাকায়। দেশের ইতিহাসে এটি স্বর্ণের সর্বোচ্চ দর। শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়। বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বাড়ায় এমন সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী রোববার থেকে বাজারে 21 ক্যারেটের প্রতি ভরি 21 ক্যারেট স্বর্ণ 1,88,595 টাকা, 18 ক্যারেট 1,61,651 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি 1,34,253 টাকায় বিক্রি হচ্ছে। 29শে সেপ্টেম্বর স্বর্ণের দাম বেড়ে ছাড়ায় 1,95,000 টাকা। চলতি বছর মোট 60 বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। চলমান ঋণ কর্মসূচি ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি দল আবারও ঢাকায় আসছে। 29শে অক্টোবর 2 সপ্তাহের সফরে IMF প্রতিনিধি দল ঢাকায় আসবে। 7 কিস্তিতে 3.5 বছরে IMF $470 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। 5 কিস্তিতে মোট পাওয়া গেছে $364 কোটি। ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের আগে বিদেশি ঋণ নেয়ার সীমা, জ্বালানি ও সার আমদানির বকেয়া পরিশোধ, রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনা করবে IMF। এখন পর্যন্ত নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বকেয়া পরিশোধের মতো সূচকে ভালো অবস্থানে থাকলেও জুন পর্যন্ত 4,43,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ঘাটতি ছিল 65,000 কোটির বেশি। এর আগেও এনবিআর 3 বার রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়। তাই এই শর্তের বিষয়ে আবারও IMF
পর্ষদের অব্যাহতি দরকার হবে। রপ্তানি ও রেমিটেন্স খাতে প্রণোদনায় ২,০০০ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনার জন্য ১,০০০ কোটি টাকা এবং রেমিটেন্সে প্রণোদনার জন্য ১,০০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত দুটি চিঠি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠায় অর্থ বিভাগ, যার প্রেক্ষিতে সংস্থাটি বাংলাদেশ ব্যাংকের অনুকূলে এই অর্থ ছাড় করে। চলতি অর্থ বছরে বাজেটে রপ্তানি প্রণোদনায় ৯,০২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অন্যদিকে প্রবাসী আয়ের বিপরীতে ২.৫% প্রণোদনার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ১,০০০ কোটি টাকা দিবে কেন্দ্রীয় ব্যাংক। গত অর্থ বছরে বিদেশ থেকে রেকর্ড প্রায় $৩০.৩৩ বিলিয়ন অর্থ পাঠায় প্রবাসীরা। প্রবৃদ্ধির ধারাবাহিকতা চলতি অর্থ বছরে অব্যাহত আছে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।